আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মাসুদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। মাসুদ, প্রথমেই যে বিষয়টি এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়, রাষ্ট্রপতির অপসারণের দাবিতে ছাত্ররা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন। তো আপনার কি মনে হয় যে এই অপসারণটি আসলে এইভাবে সম্ভব? কারণ এখানে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা তো রয়েছে। সংবিধান শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে 5ই আগস্ট শেখ হাসিনার সাথে সাথে সংবিধানও দিল্লি চলে গিয়েছে। যদি সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলি তাহলে হচ্ছে আমি আপনি আমরা যারা আন্দোলন করছি প্রত্যেকে রাষ্ট্রদ্রোহী হিসেবে এখন কারাগারে থাকার কথা। কিন্তু যে ফ্যাসিবাদী সংবিধান, মুজিববাদী সংবিধান, সেটাকে বাইপাস করেই, সেটাকে অমান্য করেই কিন্তু আপনার শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং তারপরে সেটাকে অমান্য করে, সেটাকে বাইপাস করেই, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েই মূলত হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করেছে। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা বলতে কোনো ইস্যু নেই এখানে। আমরা নতুন সংবিধান প্রবর্তনের কথা বলছি, আমরা মুজিববাদী সংবিধানে বাতিলের কথা বলছি, ফ্যাসিবাদী যে সংবিধান বারবার এই দেশের মানুষের কাঁধে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে ভূমিকা রেখেছে, সেই সংবিধান বাতিলের কথা বলছি। আমরা বলছি এমন একটি শাসন ব্যবস্থার কথা যে শাসন ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, ভবিষ্যতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। সেটার উপর ভিত্তি করেই আমরা মূলত হচ্ছে বলছি ফ্যাসিস্ট হাসিনার লেসপেন্সার আপনার শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ করতে হবে, শাহাবুদ্দিন চুপ্পুকে সরে যেতে হবে। যেখানে সংবিধানই নেই সেখানে এই কথা আসার, সাংবিধানিক বাধ্যবাধকতা, সাংবিধানিক সংকট, এসব কথার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই সংবিধানের আলোকে যে আপনার শপথ নেওয়া হলো অথবা এই রাষ্ট্রপতির আওতায় যে শপথ নেওয়া হলো, তাহলে তো সেটি নিয়েও কিছুটা প্রশ্ন থেকে যায় এখানে। মানে এটি কি আসলে ভুল ছিল কিনা, যেহেতু আপনারা আন্দোলনটা করেছেন? আমরা পারতাম হচ্ছে আমাদের এই উপদেষ্টা পরিষদ, এটা শপথ গ্রহণ শহীদ মিনারও হতে পারতো, সেখানে শপথ গ্রহণ করে তারা সরাসরি উপদেষ্টা পরিষদে ঢুকে যেতে পারতো, তারা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে পারতো। সেটা আমরা ভুল করেছি। কিন্তু আমরা 3রা আগস্ট এই জাতির কাছে, এই দেশের মানুষের কাছে, গণমানুষের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছি। 1 দফা দাবি, ফ্যাসিস্ট হাসিনার পতন, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই 3টা অংশই আমাদের প্রথম 1 দফার দাবির এই 3টা অংশ ছিল। প্রথম অংশ, ফ্যাসিস্ট হাসিনা পতন ঘটাতে আমরা 5 তারিখে সক্ষম হয়েছি। কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলতে গেলে ফ্যাসিবাদী মুজিববাদী যে সংবিধান আছে সেই সংবিধানকে বাতিল করে নতুন একটি সংবিধান জারি করে সংবিধান রচনা করতে হবে। যদি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলি, সেটা অর্জন করতে হয়, তাহলে ফ্যাসিস্ট কাঠামোতে যতগুলো ব্যক্তি আছে ফ্যাসিস্টকে শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের অপসারণ জরুরি। সেটা রাষ্ট্রপতি হোক, সেটা প্রশাসনের কেউ হোক, সচিবালয়ের কেউ হোক, এতে খুব দ্রুত অ্যাকশন নিতে হবে এবং তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি, সেটা প্রক্লেমেশনের মাধ্যমে সেটা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। সেখানে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা রাজনৈতিক দল সেদিন আমাদের 1 দফায় অংশ নিয়েছে এবং 1 দফায় সমর্থন জুগিয়েছে। এই 1 দফা দাবি এবং আমাদের সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে এদেশের হাজার হাজার ছাত্র জনতা জীবন বাজি রেখে তারা বুলেটের সামনে নিজেদের বুক চেতিয়ে দাঁড়িয়েছিল। অনেকে শহীদ হয়েছে, হাজার হাজার আহত হয়েছে। তাদের প্রত্যেকের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিল আমরা 1 দফা দাবি বাস্তবায়ন করব। আমরা তাদের প্রতিশ্রুতির সাথে প্রতারণা করতে পারি না। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষায় আমরা প্রতিটি ধাপ 5 দফা দাবি দিয়েছি। এই 5 দফা দাবি এই উপদেষ্টা পরিষদ, যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকে মিলে, উপদেষ্টা পরিষদ মিলে আমাদের সাথে আলাপ আলোচনা করে এটা বাস্তবায়ন করতে হবে। মাসুদ, এই উপদেষ্টা পরিষদ তো আপনাদের সাথে আলোচনা করেই গঠন করা হয়েছে, তো আপনাদের সাথে কি এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা? আমরা বঙ্গভবনের সামনে যে চিত্রটি দেখলাম, সেখানে আসলে আপনাদের সমর্থন ছিল কিনা? প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা আমরা হচ্ছে শহীদ মিনারে করেছি এবং সেখান থেকে আমরা 5 দফা দাবি দিয়ে সরে গিয়েছি। আমরা বৃহস্পতিবার পর্যন্ত উপদেষ্টা পরিষদকে সময় দিয়েছি। আমরা শুধু উপদেষ্টা পরিষদকে সময় দিইনি, আমরা রাজনৈতিক দলগুলোকে সময় দিয়েছি। আমরা মনে করি এই রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত এটা কোনো সাংবিধানিক সিদ্ধান্ত নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনীতিবিদরা এবং উপদেষ্টা পরিষদ মিলে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতিকে কোন উপায়ে অপসারণ করতে হবে, কিভাবে এই এই পরিস্থিতিটা মোকাবেলা করতে হবে। আমরা তাদের উপর দায়িত্ব দিয়েছি। আমরা এটা বলতেছি না যে হচ্ছে আমরা আগামীকালকে যখন সেখানে বঙ্গভবনে যারা গিয়েছে
তাদের অধিকাংশকে ভুল বুঝিয়ে নেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা তাদেরকে বুঝিয়ে নিয়ে এসেছি। তারপর যদি রাজনৈতিক দলগুলা এবং উপদেষ্টা পরিষদ একসাথে সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আমরা নিজেদের মতো করে আন্দোলন করব। কিন্তু আমরা এই ক্ষেত্রে কোনো ছাড় দিতে প্রস্তুত না। ফ্যাসিবাদী ব্যবস্থা বিরোধের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অবশ্যই সরে যেতে হবে। যদি আপনি স্বীকার করেন যে চুপ্পু ফ্যাসিস্ট হাসিনার নিয়োজিত ফ্যাসিস্ট হাসিনার একজন লেসপেন্সার, তাহলে আপনাকে তার বিরুদ্ধে তাকে পদত্যাগ করাতে ঐক্যমতে আসতে হবে। যদি মনে করেন তাকে পদত্যাগের পরে কোনো সংকট হতে পারে, সেই সংকট মোকাবেলার দায়িত্ব রাজনৈতিক দলগুলো সহ সকলের। তাই বলে কম্প্রোমাইজ করা যাবে না ফ্যাসিস্ট হাসিনার কোনো লেসপেন্সারের সাথে, ফ্যাসিস্ট হাসিনার কোনো অংশের সাথে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। সংকট মোকাবেলার জন্য যেমন আমরা 5 তারিখের আগ পর্যন্ত ঐক্যবদ্ধ ছিলাম, রাজনৈতিক দলগুলো একসাথে ছিল, সেটাও তো সংকট ছিল। হাসিনার পতন হলে কে সরকার চালাবে, এটা সংকট ছিল না? তখন তো সংবিধান ছিল। আপনাদের কি উপদেষ্টাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা? আলোচনা করেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা দ্রুত এই ব্যাপারে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। একটু ভিন্ন প্রসঙ্গে আসে, আপনি যদি দেখেন গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, এরপরে প্রায় 2.5 মাসের মতো পার হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কাঙ্ক্ষিত উন্নয়নের দরকার ছিল সেখানে যাচ্ছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক হচ্ছে না। এর পেছনে আপনারা কি কারণ মনে করেন? যে এখানে কি আসলে আমাদের পরিকল্পনার কিছু ঘাটতি রয়েছে, নাকি আমরা একটু স্লো ডাউন যাচ্ছি? দুইটাই বলবো, পরিকল্পনারও ঘাটতি রয়েছে, পাশাপাশি কিছু ব্যাকগ্রাউন্ড চিন্তা করলে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি ট্রমা কাজ করছে, এবং হচ্ছে আপনার বিপ্লবী, সকলে বিপ্লবী হয়ে ওঠা এবং সেই বিপ্লবকে কোন জায়গায়, বিপ্লবী সত্তাকে কোন জায়গায় ব্যবহার করতে হবে সেটা না জানা, সেই রকম রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে আর কি। তবে এটা থেকে আমরা সহজে আশা করি যে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অলরেডি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে, সেখানে শিক্ষকরা এই যে ট্রমাটাইজ একটা জেনারেশনকে তারা কীভাবে ট্রমা থেকে বের করে আনবে এবং তারা কীভাবে রাষ্ট্রকে হেল্প করা যায়, একজন নাগরিকের দায়িত্ব পালন করতে হয়, কখনো শান্তভাবে কখনো প্রতিবাদের সাথে, এগুলো আস্তে আস্তে তারা শিক্ষার মাধ্যমে আশা করি যে এটা কাটিয়ে উঠতে পারবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবনতি হবেই। আপনি দেখেন 1000 থেকে কিছু বেশি থানা ছিল, তার মধ্যে আপনার 493 থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ পুলিশ প্রশাসনকে এমনভাবে ফ্যাসিস্ট হাসিনা ব্যবহার করেছে যে ছাত্রলীগ যুবলীগের অপর অংশ মানে ভাই ব্রাদার হিসেবে পুলিশকে মানুষ পুলিশ লীগ হিসেবে উপাধি দিয়েছিল। কিন্তু এটা তো সাধারণ পুলিশগুলো আর পুলিশ কনস্টেবল এদের তো দোষ না, এটা আরডিবির হারুনের মতো, এরপর হচ্ছে মনিরের মতো, এদের কারণে মূলত পুলিশের এই অবস্থা হয়েছে। তো এখান থেকে আসলে হচ্ছে ছাত্র সমাজের কাছে, জনতার কাছে আমাদের এটা তুলে ধরতে হচ্ছে যে হচ্ছে আসলে সকল পুলিশ এক না, যারা ওরা তো 5 তারিখের পর থেকে তো পুলিশ প্রশাসন আমাদেরকে হেল্প করতেছে, সাথে আছে, সুতরাং ওদের উপর ছড়াও না হয়ে সহযোগিতা করলে অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। মাসুদ, যেটি আপনি বলছিলেন, আপনি যদি দেখেন এই যে মিরপুর স্টেডিয়ামে আপনার হচ্ছে টিকিট ছাড়া খেলা দেখতে দিতে হবে, আপনার এইচএসসি পরীক্ষা আপনার মানে সচিবালয়ে একদল শিক্ষার্থী যে এইচএসসি পরীক্ষা বাতিল করে দিল, এখন আবার হচ্ছে তাদের পছন্দ মতো ফলাফল দিতে হবে। এই যে মানে কিছু হলেই শিক্ষার্থীরা রাস্তায় নেমে যাচ্ছে এবং যৌক্তিক অযৌক্তিক দাবি মানে নানা মহল, এগুলো আসলে আপনি তো একজন হচ্ছে এই আন্দোলনের শুরু থেকে ছিলেন এবং মূল সংগঠকদের মধ্যে একজন, তো আপনারা এগুলো কিভাবে এগুলো আসলে আপনাদের নিয়ন্ত্রণ করা সম্ভব, অথবা আপনারা কি ভূমিকা রাখছেন? দেখেন হচ্ছে একটা বিষয় হচ্ছে এই দেশের ছাত্র জনতা 16 বছর পর প্রতিবাদ করার সুযোগ পেয়েছে, মানে এই দেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠছে হঠাৎ করে, তাদের প্রতিবাদী সত্তা জেগে উঠেছে, কিন্তু কোন জায়গায় প্রতিবাদ করতে হবে সেটা এখনো অনেকের বোধগম্য নয়। 16 বছরেও তো অনেকে প্রতিবাদ করেছে, আপনারাও তো করেছেন। এরকম ব্যাপক হারের প্রতিবাদের কথা বলছি। এখন হচ্ছে আপনার স্কুল কলেজের স্টুডেন্টরা ব্যাপকভাবে প্রতিবাদী হয়ে উঠছে, তারা একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছে। এখন তাদের মধ্যে মানে রাজনৈতিক বোঝাপড়া না থাকার কারণে কোনটা তার অধিকার আর কোনটা করলে এটা হবে অন্যায় সেটা অনেকেই এখনো বুঝছে না। তো এই ক্ষেত্রে আমরা নিজেরা কথা বলতেছি শিক্ষার্থীদের সাথে, বিভিন্ন ইস্যুতে কথা বলে আমরা এটা সমাধানের চেষ্টা করি। পাশাপাশি হচ্ছে যারা বিভিন্ন ধরনের এইসব কাজে উস্কানি দেয়, অন্যায্য কাজে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলি, এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা উস্কানি দিয়েছে, যারা এখানে লিড দিয়েছে যে ফেল করেও তারা পাস করানোর জন্য সচিবালয়ে ঢুকে পড়েছিল, তাদের 53 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এখন ধীরে ধীরে এই বিষয়টাকে কন্ট্রোলে আনার জন্য একটু সময় লাগছে, বাট এটা যে হচ্ছে খুব বেশি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব বাজে অবস্থা সেটাও বলা যায় না। আপনি দেখেন প্রতিদিনই আন্দোলন হচ্ছে,
আন্দোলনের আলাপ আলোচনা করে অনেককে সরানো যাওয়া হচ্ছে। এরপর হচ্ছে আমরা এটাকে একটা মানে হচ্ছে রাজনৈতিকভাবে হ্যান্ডেল করতে চাচ্ছি। এখানে কি রাজনৈতিক কোনো ষড়যন্ত্র আছে বলে আপনি মনে করেন? না, আমি সবকিছুতে আসলে ষড়যন্ত্র খুঁজতে চাচ্ছি না। ভুল বুঝাবুঝি থাকতে পারে, আর যৌক্তিক আন্দোলনও হতে পারে। ষড়যন্ত্র খুঁজে সবকিছুতে মানে হচ্ছে স্যাবোটাজ করার কোনো সুযোগ নেই। তো যেটা দাবি আদায় করা সম্ভব সেগুলো দাবি আদায় করা হবে, যেটা তারা ভুল পথে আছে তাদেরকে বুঝিয়ে বলা হবে। যদি কোনো ক্ষেত্রে কেউ যদি কোনো একটা বিষয়ে উস্কানি দেয় তাদের বিরুদ্ধে তদন্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাট পুরো সব কিছুকে আমরা ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। অনেক মানুষ অনেক 16 বছর যাবৎ প্রতিবাদ করতে পারছে না, তাদের অধিকার নিয়ে কথা বলতে পারছে না। এখন তারা ভাবে যে এই সময় কথা বললে আমি আমার অধিকার ফিরে পাবো। অনেকেই কথা বলতে আছে। নতুন সরকার গঠিত হয়েছে, আড়াই মাস হয়নি। এটা হচ্ছে তাদেরকে আমরা বুঝাতে চেষ্টা করি যে হচ্ছে আপনি চাইলেই এখনই যে হচ্ছে মানে 2-2.5 মাসের মধ্যে সরকার থেকে সবকিছু আদায় করে নেবেন, আসলে এটা ভালো লক্ষ্য না। এইভাবে হচ্ছে খারাপ মেসেজ যাচ্ছে। আপনাদেরকে যদি নিজেদের অধিকারগুলো যদি পরিপূর্ণভাবে পেতে চান তাহলে হচ্ছে সরকারকে সময় দিতে হবে এবং হচ্ছে সরকারের সাথে আলাপ আলোচনা করতে হবে, ধীরে সুস্থে এগুলো দাবি বাস্তবায়নের জন্য সময় দিতে হবে। এটা আমরা বলি আর কি। আরেকটা বিষয় আপনি যদি দেখেন যে সমন্বয়ক পরিচয়ে আমরা যখন আন্দোলন শুরু হয়, এই আন্দোলন আমরা কাভার করেছি, আমরা দেখেছি যে আপনারা কয়েকজন সেখানে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং আন্দোলন শুরুরও কয়েকদিন পরে আপনারা হচ্ছে আসলে সাংগঠনিক কাঠামোতে এসেছেন। তো এখন অনেক জায়গায় বিশেষ করে ব্যবসায়ীরা অভিযোগ করছে যে বিভিন্ন জন সমন্বয়ক পরিচয় দিয়ে সেখানে যে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, অনেকের নামে মামলা দিতে চাচ্ছে, মামলায় নাম ঢুকিয়ে দেবে এরকম ভয় দেখিয়ে অনেকে অনেক জায়গায় হচ্ছে টাকা পয়সা দাবি করছে। তো এই জায়গাটাতে তো আপনারা যেহেতু আপনাদেরকে সবাই চেনে জানে, এখানে আপনাদেরও তো কিছুটা মানে দায়বদ্ধতা আছে। তো সেই জায়গাটা কেন আপনারা এখনো নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? দেখেন 24-এর বিপ্লবটা হচ্ছে ন্যাচারাল একটি বিপ্লব, এটা হচ্ছে মাটি থেকে উঠে আসা একটি বিপ্লব। এই বিপ্লবে আমরা কিছু জায়গায় আমরা সমন্বয় কমিটি ঘোষণা করলেও অধিকাংশ জায়গায় ওই সব অঞ্চলে যারা আন্দোলন করেছে তারাই সেখান থেকে মানে হচ্ছে আন্দোলনে লিড দিয়েছে, আন্দোলনে নিজেরা টিম তৈরি করে নিজেরা লিড দিয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কন্ট্রোলটা আসলে নেই মানে পুরো দেশের সমন্বয়কদের উপরে। এখানে আবার অনেকে আছে ভুয়া সমন্বয়ক হয়ে আন্দোলন করে না, কিন্তু এখন সমন্বয়ক পরিস্থিতির সুবিধা নিতে চাচ্ছে, চাঁদাবাজি করতে। আমরা বলেছি যারা ইলিগাল কিছু চাইবে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন, এই ব্যাপারে কোনো সুযোগ নেই তারা এইসব করার। এবং অন্তত মানে হচ্ছে আমরা এই ব্যাপারে খুবই কঠোর। এখন আমাদের একটা অর্গানোগ্রাম হয়েছে, এখান থেকে আমরা মূলত হচ্ছে বিপ্লবীদেরকে যারা আসলে বিপ্লব করেছে, নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন এবং জীবন বাজি রেখে লড়াই করেছে তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা একটা স্ট্রাকচারের আওতায় আনলে যদি তাদের মধ্যে থেকে কারো বিরুদ্ধে এরকম অভিযোগ আসে তাদেরকে বহিষ্কার করা যাবে, তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া যাবে। কিন্তু এখন আমরা পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতের উপর ছেড়ে দিচ্ছি, যে হচ্ছে ওনারাই সরাসরি ব্যবস্থা নিবে যদি কেউ অন্যায় অপরাধে লিপ্ত হয়। একটা প্রশ্ন সবার মনেই ঘুরপাক খায়, আপনাদের কি আসলে ভবিষ্যতে রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা এবং রাজনৈতিক দল করার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে ন্যাশনাল ইউনিটির একটা প্রতীক। 24-এর গণবিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের মাধ্যমে সকল দল মত নির্বিশেষে ধর্মবর্ণের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই ন্যাশনাল প্ল্যাটফর্মকে আমরা কোনো একক কারো করায়ত্তে নিয়ে যেতে চাচ্ছি না। আমরা মনে করি ন্যাশনাল এই যে জাতীয় সংকটকালীন সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সবসময় ভূমিকা রাখবে এবং এটা সবসময় নিরপেক্ষ থাকবে। যারা এটাকে ব্যবহার করে কেউ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আমরা এটাকে সবসময় দল মতের ঊর্ধ্বে রাখতে চাচ্ছি। কিন্তু এখান থেকে কেউ লিডারশিপ কোয়ালিটি পূর্ণ সম্পন্ন কেউ যদি কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে রাজনীতি করতে চাই, সে তখন এখান থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে গিয়ে সে রাজনৈতিক দল করতে পারবে। আমিও যদি কখনো রাজনৈতিক দল করতে চাই বা রাজনৈতিক দল গঠন করতে চাই অথবা কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চাই, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে করব। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় ন্যাশনাল ক্রাইসিসে যেন জাতির অভিভাবক হিসেবে ভূমিকা রাখতে পারে, সেই অংশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সব দল মতের ঊর্ধ্বে রাখা হবে। ছাত্রলীগকে এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে, আপনারা আমরা দেখেছি আন্দোলনও করেছেন ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে। এ বিষয়ে আপনার ছোট করে একটু মন্তব্য শুনতে চাবো, আর সেই সঙ্গে আগামী দিনে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি কিভাবে থাকবে
অথবা কিভাবে চলবে সেটা নিয়ে আপনাদের ভাবনা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাবনা কি? ছাত্রলীগ নিষিদ্ধের কথা বললে আমি তো প্রশ্ন করব আমার পূর্ববর্তী প্রজন্মকে, কেন 72 থেকে 75 সালে রক্ষী বাহিনী গঠন করে ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের নেতৃত্বে এবং বিভিন্ন ছাত্রলীগ নেতা কর্মীদের মাধ্যমে রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো সহস্র মা বোনকে হত্যা করা হয়েছে, ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে। কেন তারপরে 75 পরবর্তী সময় কেন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়নি? 96 থেকে 2001 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকার কারণে দেশের বহু ছাত্রকে হত্যা করেছে, নির্যাতন করেছে। তাদের বিরুদ্ধে কেন তাদেরকে কেন তখনও নিষিদ্ধ করা হয়নি? সর্বশেষ এখন ইন্টারিম গভর্নমেন্ট এই যে 24-এর গণবিপ্লবে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হচ্ছে 2008 থেকে 2024 সাল পর্যন্ত সহ তারা যেই পরিমাণ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করেছে, শিক্ষার পরিবেশ নষ্ট করেছে, গেস্টরুম গণভোটের মাধ্যমে শিক্ষার্থী নির্যাতন করেছে, আবরার ফাহাদকে হত্যা করেছে, বিশ্বজিৎকে হত্যা করেছে প্রকাশ্যে কুপিয়ে, এরকম বহু ঘটনা আছে। তো হচ্ছে সেই ক্ষেত্রে তাদেরকে নিষিদ্ধ করে তারা এই জাতির পূর্বপুরুষদের যে ঋণ, পুরো প্রজন্মের আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে ঋণগ্রস্ত করে রেখে গিয়েছে তারা, সেটার একটা হোক প্রতিদান দিচ্ছে, মানে সেটা পূরণ করছে, ঋণ দায়ী থেকে নিজেদেরকে বাঁচালো আর কি। আসলে ছাত্রলীগকে আরও অনেক আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। সে 75 পরবর্তী সময় যদি নিষিদ্ধ করা হইতো, অথবা হচ্ছে 2001-এ এসে যদি তৎকালীন সরকার নিষিদ্ধ করতো, তাহলে 2008 থেকে 2024 সাল পর্যন্ত তাদের এই নৃশংসতা হয়তো আমাদের এই প্রজন্মকে দেখতে হতো না। পাশাপাশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ব্যাপারে আমাদের 9 দফার মধ্যে আমাদের বিপ্লবের অন্যতম ভিত্তি 9 দফা। সেই 9 দফার 7ম দফা ছিল হচ্ছে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে। এখন এই ক্ষেত্রে সকল ছাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আমরা অতি দ্রুত সংলাপে বসবো, আলাপ আলোচনা করে একটা রূপরেখা, সকলে ঐক্যমত একটা রূপরেখা তৈরি করবে। সামনের দিনে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন হবে সেই রূপরেখার ভিত্তিতেই বাংলাদেশের সামনের ছাত্র রাজনীতি নির্ধারিত হবে। তবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাংলা ফেইল করেছে। 90 পরবর্তী যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চলেছে সেটা ফেইল করেছে, সেটা সকলেই স্বীকার করে। তো হচ্ছে এখন নতুন ধারা রাজনীতি কেমন হবে সেই ব্যাপারে একটা ঐক্যমত্যে আসা প্রয়োজন। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের।